দাড়িভিটে ছাত্র মৃত্যুর ঘটনায় এবার আদালত অবমাননার রুল জারি করলো কলকাতা হাইকোর্ট। 10 মাস আগে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত এবং সেই নির্দেশ মানা হয়নি। এবার আদালত অবমাননার রুল জারি করলো কলকাতা হাইকোর্ট। রাজ্যে একেবারে শিরোনামে এসেছিল দাড়িভিটে ছাত্র মৃত্যুর ঘটনা এবং এবার আদালত অবমাননার রুল জারি। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন রাজস্বী দত্তগুপ্ত। রাজস্বী, কি নির্দেশ আদালতের? দেখো, আজকে বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন যে আদালত অবমাননার রুল জারি করা হলো রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডি এই তিনজনের বিরুদ্ধে। কারণ গত 2023 সালের 10ই মে বিচারপতি রাজাশেখর মান্থাই এই দাড়িভিটে ছাত্র মৃত্যুর ঘটনায় তদন্তভার তুলে দিয়েছিলেন এনআইএর হাতে, কেন্দ্রীয় এজেন্সি এনআইএর হাতে। কারণ নিহত দুই ছাত্রের পরিবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তারা রাজ্য পুলিশের তদন্তে খুশি ছিলেন না এবং পুলিশের গুলিতে ছাত্র মৃত্যুর ঘটনা ঘটেছে এই দাবি নিয়ে তারা কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চেয়েছিলেন, সিবিআই তদন্ত চেয়েছিলেন। কিন্তু বিচারপতি মান্থা তিনি এনআইএর হাতে তদন্তভার তুলে দেওয়ার জন্য নির্দেশ দেন 2023 সালের 10ই মে। এরপরে কিন্তু এনআইএর একটা 5 সদস্যের টিম দাড়িভিট গিয়ে নিহত দুই ছাত্রের পরিবারের সঙ্গে কথাও বলেন। কিন্তু 10 মাস কেটে যাওয়ার পরেও আজ পর্যন্ত এনআইএর হাতে এই মামলার যাবতীয় নথিপত্র তুলে দেওয়া হয়নি এবং এনআইএ সেই কারণে সম্পূর্ণ মাত্রায় তদন্তভার নিজেদের আওতাধীন করে যে তদন্ত করবে সেটা করতে পারেনি। কেন আদালতের নির্দেশ অবমাননা করা হলো সেইটার জবাব দেওয়ার জন্যই রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডির বিরুদ্ধে আজকে বিচারপতি মান্থা আদালত অবমাননার রুল জারি করেছেন। 5ই এপ্রিল এই তিনজনকে আদালতে হাজির হয়ে এই প্রশ্নেরই ব্যাখ্যা সহ উত্তর দিতে হবে যে কেন নথি হস্তান্তর হয়নি, কেন এনআইএ 10 মাসও তদন্তভার পেল না, কেন আদালতের নির্দেশ অবমাননা করা হলো। এছাড়া আর্থিক ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি মান্থা ওই নিহত ছাত্রদের পরিবারকে এবং সেটা দেওয়ার কথা ছিল রাজ্য সরকারে, সেটাও এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তাই এই দুটো ক্ষেত্রেই আদালতের নির্দেশ মানা হয়নি। কেন মানা হলো না সেই জন্যই অবমাননার রুল জারি হয়েছে এবং আজকে বিচারপতি মান্থাই নির্দেশ দিয়েছে। রাজ্যের মন্ত্রী শশী পাঁজা তিনি বলছেন, তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনকে এক দফায় নির্বাচন করার আবেদন জানিয়েছিল। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনী যাতে ভোটারদের প্রভাবিত না করতে পারে সেই আবেদনও রাখা হয়। কালকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে নির্বাচনের সমস্ত ঘোষণা হবে, নির্বাচন কবে থেকে কোথায়, কত দিনের, কোন রাজ্যে কত। তো আমাদের যখন ইলেকশন কমিশন পুরো বেঞ্চ এসেছিল, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধিত্ব যারা করেছিলেন তারা 2-3টি দাবি রেখে এসছেন যে বাংলায় যেন একটা ফেজেই নির্বাচনটা হয়। ঠিক আছে, যেই অনুপাতে সিট আছে সেই অনুপাতে একটা ফেজে নির্বাচন করা যায়। 42টা সিট একটা ফেজে হবে। আর আরেকটা হচ্ছে যে ইতিমধ্যে আমরা দেখেছি সেন্ট্রাল ফোর্স ইত্যাদি এসছে। এই সেন্ট্রাল ফোর্সগুলো ভালো দেখুক, ভালোভাবে ইলেকশন সর্বত্র সারা ভারতবর্ষে ভালোভাবে হচ্ছে কিনা, কিন্তু তাদের মাধ্যমে যেন আমরা না দেখি যে ভোটারদের ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে কিংবা তাদেরকে প্রভাবিত করা হচ্ছে। বর্ডার সিকিউরিটি ফোর্স কিংবা সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স তাদের হচ্ছে যে আইন শৃঙ্খলা তারা রাখতে চান, নিশ্চয়ই ওয়েলকাম। কিন্তু সেটা করতে গিয়ে যদি ভোটারদের হেনস্থা করা কিংবা প্রভাবিত করা কিংবা ধমকানো, ইন্টিমিডেট করা, সেগুলো কিন্তু চলতে পারে না। এইটা আমরা কিন্তু এই প্রত্যাশা রাখলাম এবং এটা বলাও হয়েছিল ইলেকশন কমিশনার যখন, চিফ ইলেকশন কমিশনার যখন এসেছিলেন তার পুরো টিম নিয়ে বাংলায়। এ রাজ্যে এক দফায় নির্বাচন করার মতো পরিস্থিতি রেখেছে নাকি শাসক দল, পাল্টা প্রশ্ন করছেন বিরোধীরা। পশ্চিমবঙ্গের যে হিস্ট্রি আছে, আমাদের ভোটের হিস্ট্রি, তাতে আমরা দেখেছি পশ্চিমবঙ্গে ভোটে হিংসা হয়, গুন্ডামি হয়, ভোট লুট করার চেষ্টা করা হয়। তো স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে 7 দফা বা তার বেশিতেই ভোট হওয়া উচিত এবং পূর্ণভাবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হওয়া উচিত এবং সেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতেই একমাত্র ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা পশ্চিমবঙ্গে করতে পারবো। এবং আমার মনে হয় যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন হোক বা রাজ্য নির্বাচন কমিশন হোক, তাদের প্রত্যেকের নৈতিক কর্তব্য দায়িত্বের মধ্যে পড়ে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করানো। এটা রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কর্তব্য, সেই কর্তব্য তাদের পালন করা উচিত। এখন সম্ভবত আগামীকাল নির্বাচন ঘোষণা করবে। 7 দফা বা তার চাইতে বেশি দফায় পশ্চিমবাংলার ভোট হবে। পশ্চিমবাংলায় তো তাই ভোট হচ্ছে। তৃণমূলের রাজত্বে
এক দফায় ভোট করার মতন কোনো বাস্তবতা তো তৃণমূল রাখেনি। এন্টায়ার প্রশাসনটা দলতন্ত্রের অংশীদার হয়ে গেছে। পঞ্চায়েত নির্বাচনে দেখা গেল তো একেবারে ভোট কাউন্টিং এ পর্যন্ত লুট। নির্বাচন কমিশনারও পারলে এক্সটেন্ডেড মেম্বার অফ দি ক্যাবিনেট, এর ওরা ভাব। ফলে কার্যত কলুষিত করে দেওয়া হয়েছে পশ্চিমবাংলায়। স্বাভাবিক কারণেই হয়তো বেশি দফায় হবে, হয়তো 900 কোটি কোম্পানি বাহিনী থাকবে, কিন্তু কথাটা সেটা না। সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ এটা ইনশিওর করতে হবে যে সে তার নিজের মতো করে ভোট দিতে পারছে। কাজ এইটা, সেই কনফিডেন্স তৈরি করা। কত দফায় করবে আর কত কোম্পানি দিয়ে করবে সেটার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কনফিডেন্স জেনারেট করা। যত দফা দরকার হয় তত দফাই করা উচিত। নির্বাচন পূর্ববর্তী এবং নির্বাচন পরবর্তী হিংসা পশ্চিমবঙ্গের মাথায় লেখা আছে। সারা জীবন ধরে পশ্চিমবঙ্গের রক্তপাত এড়ানো যায় না, এটা দুর্ভাগ্যজনক। নির্বাচন কমিশনের কত দফা ভোট হলো এটা বড় বিষয় নয়, বিষয় হচ্ছে প্রত্যেকটা মানুষ নির্ভয়ে সুষ্ঠুভাবে তাদের ভোট দান করতে পারলো কিনা, এটা এনশিওর করতে হবে নির্বাচন কমিশনকে। সঠিক সময় পেট্রোলিং, সঠিক সময় এরিয়া ডমিনেশন, সঠিক সময় ভোটদানের জন্য মানুষকে প্রোৎসাহিত করা এবং নির্বিঘ্নে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে, ভয়হীন ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে, যেটা পশ্চিমবঙ্গে বিরল। তাই নির্বাচন কমিশনের কাছে আমাদের অনুরোধ থাকবে, লক্ষ্য থাকবে যাতে এই ভোটটা সঠিকভাবে হয়, মানুষ যেন তার ভোট দিতে পারে। কোনো চুরি কারচুপি এবং রাজ্য সরকারের পুলিশ এবং তার ক্যাডার বাহিনীর কোন রকম যেন তার মধ্যে ইনভলভমেন্ট না থাকে সেটা ভালোভাবে নজর রাখতে হবে। আর নির্বাচন কমিশনের কেন্দ্রীয় বাহিনী যাতে ওই চিড়িয়াখানা আর হাজারদুয়ারি দেখতে না চলে যায় বিগত দিনের ঘটনার মতো, সেদিকেও আমাদের দৃষ্টি রাখবো।